ডক্টর ইউনূসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। বিমস্টেকে সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নতুন করে নানা রকমের আলোচনার জন্ম দিয়েছে। যে আলোচনাটা অনেকদিন থেকে হয়নি সেই আলোচনাটা হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে আলোচনা থেমেছিল বেশ কিছুদিন, এবার আবারও সেনাপ্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো। সেনাপ্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো, ডক্টর ইউনূসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ। বলছিলাম ডক্টর ইউনূসের বিমস্টেক সম্মেলন এবং সাইড বেঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে যে আলোচনা, যে বৈঠক, সেটা নিয়ে নানা রকমের আলোচনার ফাঁকে বাংলাদেশে প্রধান আলোচনার বিষয় হয়েছে ডক্টর ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন। তিনি কি স্বল্প মেয়াদে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি দীর্ঘমেয়াদে ক্ষমতা পাকাপোক্ত করার বন্দোবস্ত করবেন। ডক্টর ইউনূসের ক্ষমতা নিয়ে যখন নানা রকমের কথা হচ্ছে তখন আবারও আলোচনার লাইমলাইটে আসছেন সেনাপ্রধান এবং সেনাবাহিনী। কদিন আগে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে নানা রকমের বাজে মন্তব্য করতে শুনেছি আমরা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের। এবি পার্টির সাধারণ সম্পাদক খুবই বাজে মন্তব্য করেছিলেন, সেই সূত্র ধরে হাসনাত আবদুল্লাহ, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, এই দুজন সমালোচনার সর্বোচ্চ শিখরে উঠে গিয়েছিলেন। তাদের সেই সমালোচনার পরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতা কন্টিনিউ করবেন নাকি সেটি কন্টিনিউ করতে গেলে সেনাবাহিনী ক্ষমতায় আরোহণ করবেন। সেনাবাহিনী ক্ষমতা নেবে কি নেবে না এই আলোচনা অনেক দিন ছিল। বাংলাদেশের বাস্তবতায় সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা আছে কিনা সেই আলোচনাও অনেকে করে থাকেন। সেই আলোচনায় যদি যাই তাহলে বাস্তবতা বলে যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়াটা খুবই কঠিন এই কারণেই যে আন্তর্জাতিক মহলের সাপোর্ট যদি না পাওয়া যায়, বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বড় ভূমিকা পালন করে থাকেন। শান্তি মিশনে বাংলাদেশের বহু সেনা সদস্য অংশগ্রহণ করেন এবং সেনাবাহিনীর মধ্যে অনেকেরই যারা শান্তি মিশনে যান তাদের স্বপ্নের ট্যুর এটা। অর্থনৈতিকভাবে তো বটেই, ক্যারিয়ারগত দিক থেকেও একটা মাইল ফলক তৈরি হয় সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে। সেই কারণেই সেনাবাহিনী দেশের ক্ষমতা নেওয়ার মতো ঘটনা ঘটাবে না এই আলোচনা অনেকদিন থেকেই ছিল। তাতে করে জাতিসংঘ বেঁকে বসতে পারে, জাতিসংঘ শান্তি মিশনের যে সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণ সেই অংশগ্রহণ বাতিল করে দিতে পারে, এরকম নানা রকমের আলোচনা ছিল। কিন্তু আবারও সেনাবাহিনীর ব্যাপারটা সামনে চলে আসছে এই কারণে যখন ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রসঙ্গটা আসছে, নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর ইউনূস আরও 5 বছর যেন ক্ষমতায় থাকেন। ডক্টর ইউনূস কেউ বলছেন যে আরও 10 বছর যেন ক্ষমতায় থাকে। এরকম নানা রকমের আলোচনা রয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকেই নানাভাবে বলার চেষ্টা করেন। সাংস্কৃতিক কর্মীরা যারা ডক্টর ইউনূসের পক্ষে মতামত দেন তারা বলার চেষ্টা করে থাকেন। কিছু কিছু সাংবাদিক বিভিন্নভাবে এরকম লেখালেখি করার চেষ্টা করে থাকেন। নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়ে থাকে। কদিন আগেই গত মাসের 29 তারিখে আমরা সার্জিস আলমকে এরকম একটা পোস্ট করতে দেখেছিলাম। আজকে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যায় তিনি বলেছেন ডক্টর ইউনূস এই বর্তমান যে অবস্থা রয়েছে, সরকার রয়েছে, সেই সরকারের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 5 বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি। আমি বলেছি যে পরবর্তী নির্বাচনের পর নির্বাচন পরবর্তী সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূস যেন 5 বছর অন্তত ক্ষমতা গ্রহণ করেন, সেই স্বপ্ন আমার আজীবন লালিত একটা স্বপ্ন। অর্থাৎ পরবর্তী নির্বাচনে যারা বিজয়ী হয়ে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করবেন এরকম আশাবাদ ব্যক্ত এনসিপির পক্ষ থেকে করা হয়েছে। আবার অন্যদিকে আলোচনা চলছে ডক্টর ইউনূস যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, বর্তমান মেয়াদকে যদি বাড়াতে চান, 2029 সাল পর্যন্ত ক্ষমতায় বসে থাকতে চান এবং যে নির্বাচনের কথা আলোচনা হচ্ছে সেই নির্বাচন যদি বিলম্বিত করতে চান তাহলে সেনাবাহিনীর টেক ওভার করতে পারে। আদৌ সেনাবাহিনীর টেক ওভার করার মতো সিচুয়েশন আছে কিনা, সেনাপ্রধান সেই কাজটি করবেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট দ্বিমত যেমন রয়েছে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ সেনাবাহিনী আমার মনে হয় না যে এই মুহূর্তে বাংলাদেশের শাসনভার টেক ওভার করবে। নানা কারণেই সেনাবাহিনীর সেরকম সম্ভাবনা বেশ কয়েকবার উদিত হলেও সেনাবাহিনী সেই পথে যায়নি। সাম্প্রতিক
সেই সময়ে যে জরুরি অবস্থা জারির প্রসঙ্গ এসেছিল, বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের উস্কানিমূলক কর্মকাণ্ডের পরে সেই ব্যাপারটা সামনে এসেছিল বেশি করে, তখনও কিন্তু সেনাবাহিনী এবং সেনাপ্রধান জরুরি অবস্থার দিকে যাওয়ার জন্য রাষ্ট্রপতির শরণাপন্ন হননি। সেই কারণেই একটা কথা বলা যেতেই পারে যে সেনাবাহিনী হয়তো ক্ষমতা নেবে না। সেনাবাহিনী যদি ক্ষমতা না নেয় তাহলে কি ডক্টর ইউনূস নির্বিঘ্নে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় থাকতে পারবেন? যে জনমত তৈরি করার চেষ্টাটা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখি হচ্ছে, কেউ বলছেন 5 বছর, কেউ বলছেন আরো 10 বছর। যদিও ডক্টর ইউনূসের বয়স এই মুহূর্তে 85 বছর, এই বয়সে তিনি আরো 5-10 বছর ক্ষমতায় কিভাবে থেকে দেশ চালনা করবেন সেই প্রশ্ন তো রয়েছেই। এটা একেবারেই বিধাতা কর্তৃক নির্ধারিত একটা ব্যাপার যে তার শারীরিক সক্ষমতা আর কতদিন থাকবে সেই ব্যাপারটিও যখন অনিশ্চিত, তখন তার ক্ষমতা দীর্ঘায়িত করা ব্যাপারটা নিশ্চয়তার মধ্যে পড়ে কিভাবে সেই প্রশ্ন সামনে এসে যায়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ডক্টর ইউনূস কি ক্ষমতা দীর্ঘায়িত করবেন? বলছিলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেই বৈঠকের পরে নানা রকমের কানাঘুষা এখনো চলছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে ব্রিফিং দেওয়া হয়েছে, সেই ব্রিফিং সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের প্রেস উইং থেকে বলা হয়েছে এই মিটিং সফল হয়েছে, আমরা সীমান্ত হত্যার কথা বলেছি, শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেছি, একটা ফলপ্রসূ মিটিং হয়েছে, এই মিটিং থেকে যথেষ্ট পাওয়ার কিছু রয়েছে, মানে পজিটিভ অনেক কিছু বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভারতীয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং, সেই প্রেস ব্রিফিংয়ে উল্টো কথা আসলো। আবার নরেন্দ্র মোদীর একটা স্ট্যাটাস, সেই নরেন্দ্র মোদীর স্ট্যাটাস থেকে উল্টো খবর আসলো। বাংলাদেশের একটা গণমাধ্যম কালবেলা তারা বলছে পরিবেশ নষ্ট করে এমন বক্তব্য পরিহার করুন, ইউনূসকে বলেছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ বাংলাদেশে ভারত বিদ্বেষী যে সকল কথাবার্তা বলা হয় এবং বাংলাদেশের সরকারের বিভিন্ন স্টেক হোল্ডাররাও ভারত বিদ্বেষী যে কথা বলেন, সম্পর্ক নষ্ট হওয়ার মতো কথা বলেন, পরিবেশ নষ্ট হওয়ার মতো কথা বলেন, সেই কথাগুলো যেন না বলা হয়, এরকম একটা হুঁশিয়ারি নাকি নরেন্দ্র মোদী দিয়েছেন, সেই কথা বলা হয়েছে। এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়েও সেই একই দাবি করা হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি ভারতের কাছে উত্থাপন করা হয়েছে, কিন্তু এই বিষয়ে ভারত কোনো মতামত জানায়নি, জানানোর প্রয়োজনীয়তাও মনে করছে না। এই ব্যাপারে ভারত পুরোপুরি চুপ। কিন্তু বাংলাদেশ থেকে বলা হয়েছে যে এই ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফলপ্রসূ আলোচনা ভারতের ব্রিফিং থেকে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ থেকে বলা হয়েছে যে সীমান্ত হত্যা বন্ধের জন্য আমরা বলেছি। আবার ভারত থেকে বলা হচ্ছে সীমান্তে অবৈধ আনাগোনা ও প্রবেশ বন্ধের তাগিদ দিয়েছে তারা বাংলাদেশকে। অর্থাৎ বাংলাদেশের যে সকল নাগরিক অবৈধ আনাগোনা করে সীমান্তে, অবৈধ